বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ, বেশিরভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম, পরিবেশ নিয়ে সন্তোষ। নির্বাচনী সহিংসতায় 12 জেলাতে সাংবাদিক সহ আহত অর্ধশত, 49 পোলিং এজেন্ট ও প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার। চট্টগ্রামের 13 সংস্থার কাছে 127 কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি, সিটি কর্পোরেশনের কাছেই পাওনা প্রায় 64 কোটি টাকা। এবং দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে কাল, ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার শঙ্কা জানালো আবহাওয়া অফিস। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনার প্রস্তুতি। সকাল 8টায় শুরু হওয়া ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে কিছুটা বাড়ে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পছন্দের প্রার্থীকে বেছে নিতে ভোটারদের লাইন। সকালে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতি। 24টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ভোট হয় ব্যালট পেপারে। কয়েক জেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নেই ভোট দেন ভোটাররা। খুব ভালো লাগতেছে ভোট দিয়ে, ভোটের পরিবেশ খুব সুন্দর, কোনো ঝামেলা নাই, আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছি। যিনি সবসময় আমাদের কাজে লাগবে এবং আমাদের খেয়াল রাখবে ওইটা বিবেচনা করে দিয়েছি। ভোটের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই প্রার্থীদেরও। নির্বাচনের ব্যাপারে শতভাগ জয়ের আশাবাদী। ভোটারের মধ্যে যে উদ্দীপনা এবং আনন্দ এবং এইগুলি সমস্ত কিছু হয়েছে আমাদের যে শান্তিপূর্ণ একটা প্রচারণা, এর মধ্য দিয়ে এই পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ভোটের সব ব্যবস্থা আগে থেকেই নেয় নির্বাচন কমিশন। নিরাপত্তাজনিত বিঘ্ন ঘটলে আশা করি এটা সামাল দেওয়া সম্ভব হবে। ভোটার ছাড়া অন্য কোনো লোকের উপস্থিতি নেই, শুধুমাত্র ভোটার যারা তারাই প্রবেশ করছে, অন্য কাউকে আমরা অ্যালাউ করছি না। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি কেন্দ্রে জোরদার করা হয় নিরাপত্তা। সার্বিক পরিবেশ এবং উপজেলার সকল ক্ষেত্রেই সুস্থ স্বাভাবিক পরিবেশ নিশ্চিত হওয়া পর্যন্ত তারা অবশ্যই কর্তব্যরত থাকবে এবং আমরা কোনো নেতিবাচক কোনো কিছু আশঙ্কা করছি না। আনসার, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ যারা আছে কঠোর অবস্থানে যাব। আমাদের একটাই কথা, ভোটাররা ভোট দিবেন, যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, কিন্তু ভোটের পরিবেশ থাকবে সম্পূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মোট ভোটার 3,52,00,000-এর বেশি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার নির্বাচনের আরো খবর জানাতে চলে যাচ্ছি সহকর্মী জাহিদুল বাশারের কাছে। আতিফ, আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, 8 ঘন্টার নির্বাচনের যে ভোট গ্রহণের যেই সময়টা ছিল সেটি শেষ হয়ে গেছে এবং ভোটার উপস্থিতি যা বিভিন্ন জায়গায় আমরা দেখে আসছি তাতে করে খুব সম্ভবত এখন এরিয়ার ভেতরে আর কোনো ভোটার নেই। ভোট গ্রহণ শেষ, এখন ভোট গণনার প্রস্তুতি নিশ্চয়ই শুরু হয়েছে সব জায়গায়। আমার সাথে এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন। বগুড়া থেকে হাসিবুর রহমান এবং ময়মনসিংহ থেকে রয়েছে সহকর্মী আবু সালে মোসা। শুরুতে যাব বগুড়ায়। বগুড়ায় রয়েছেন হাসিবুর রহমান। একটু জানাবেন যে আমরা বাইরে দেখতে পাচ্ছি এখনো আপনার পেছনে অনেক ভোটাররা সেখানে আছে, তো সর্বশেষ কি খবর জানাবেন? আরেকটি বিষয় যদি একটু পরিসংখ্যান জানতে চাই, বগুড়ায় যেসব এলাকা ঘুরলেন কত শতাংশ ভোট আসলে সর্বশেষ প্রয়োগ হলো? প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে আমাদের বগুড়ার 3টি উপজেলা নির্বাচনে 182টি কেন্দ্র ছিল এবং তার মধ্যে 56টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং ভোটারদের পাশাপাশি আমরা ভোটের কেন্দ্রের আশেপাশে যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি। তারা সবাই সন্তুষ্টির কথাই জানিয়েছেন যে কেন্দ্র এবং কেন্দ্রের বাইরের যে পরিবেশ সেটি সত্যিকার অর্থে খুব শান্তিপূর্ণ ছিল আর যার ফলে আমরা একটু দেখতে পাচ্ছি যে বিকালের দিকে একটু কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়ছে। আপনি যে কেন্দ্রটি এখন দেখতে পাচ্ছেন এটি দুপচাচিয়া উপজেলার ডিম শহর কেন্দ্র। এটিতে আমি প্রায় 2 ঘন্টা ধরে বসেছিলাম। 2 ঘন্টা আগেও আমি এত ভোটারদের উপস্থিতি দেখতে পারিনি এবং কিছুক্ষণ আগে আমি যিনি কেন্দ্রের দায়িত্বে আছেন প্রিজাইডিং অফিসার, তার সঙ্গে আমি কথা বলে যেটুকু জানতে পেরেছি যে শেষে যারা এসছেন, অন্তত এখন যারা এনক্লোজারের মধ্যে রয়েছেন তাদের ভোট নিতে আরো অন্তত 1 ঘন্টা সময় লাগবে। সুতরাং এই কেন্দ্রে ভোট গণনার কাজ শুরু হতে কমপক্ষে আরো 1 ঘন্টা দেরি হবে। সে কারণে তাদের প্রস্তুতিটাও কিছু
কিছুটা ভিন্ন হয়েছে এবং এই কেন্দ্রে ভোট দেওয়ার জন্য বেশ বড় একটা লাইন ছিল, এখনো সেই লাইনের অংশটা আমরা দেখতে পাচ্ছি। ছেলেদের পাশাপাশি মেয়েরাও এরকম ভাবে আরো বেশ কয়েকটি কেন্দ্রে, অন্তত পৌর এলাকার যে 6-7টি কেন্দ্রে রয়েছে সবখানে রয়েছেন বলে একটু আগে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে আমি আদমদিঘি এবং কাহালুর আরো কয়েকটি কেন্দ্রে গেছি, সেই সব কেন্দ্রে ছোট ছোট একটা করে লাইন দেখতে পেয়েছি, কিন্তু সকালের দিকে ভোটারের উপস্থিতি খুবই কম ছিল। এমনও কেন্দ্র আমি গিয়েছি যেখানে 2 ঘন্টায় মাত্র 2% ভোট পড়েছে, এরকম পেয়েছে। কিন্তু দুপুরের পর থেকে আমি বিভিন্ন জায়গা থেকে যেসব তথ্য পাচ্ছি তাতে দেখা যাচ্ছে ভোটারদের উপস্থিতি বেড়েছে এবং এখন পর্যন্ত প্রশাসনের কর্মকর্তারা যে প্রাথমিক হিসাব করেছেন তাতে অনেকগুলো উপজেলাতে, অন্তত 2টি উপজেলাতে 38% ভোট পড়তে পারে এরকমই তারা ধারণা দিয়েছেন, আর একটি উপজেলায় 35 থেকে 36% ভোট পড়ে এরকমই তারা ধারণা দিয়েছে। আর এই যে 3টি উপজেলার নির্বাচন হচ্ছে এটাকে নিরপেক্ষ এবং নির্বিঘ্ন শান্তিময় একটা পরিবেশের মধ্যে রাখবার জন্য বিজিবি, র্যাব সহ প্রায় আইন শৃঙ্খলা বাহিনীর 3000-এরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন 24 জনের মতো, পাশাপাশি 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও রয়েছেন। সব মিলিয়ে বগুড়ার যে তথ্য আমরা পাচ্ছি, প্রশাসনিক কর্মকর্তারা আমাদেরকে একটু আগে যেসব তথ্য দিয়েছেন তাতে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণের কাজ চলছে। আপনাকে অনেক ধন্যবাদ। বগুড়া 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে, প্রশ্ন তোলার মতো তেমন কোনো ঘটনা সেখানে ঘটেনি, সুষ্ঠুভাবেই ভোট শেষ হচ্ছে। থাকুন, ময়মনসিংহে যাব, সহকর্মী আবু সালে মুসা রয়েছেন। আবু সালে, ময়মনসিংহ 3টি গুরুত্বপূর্ণ উপজেলায় কিন্তু ভোট গ্রহণ হচ্ছে, মোটামুটি সব ভোট শেষ কিনা, সব জায়গায় ভোট গ্রহণ নাকি কোথাও এখনো যেই এরিয়া ভোট কেন্দ্রে সেখানে এখনো ভোটের লাইন আছে? আপনি জানেন যে ময়মনসিংহের 3টি উপজেলাতে কিন্তু আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সকাল 4টা থেকে এবং শুরু হয়ে কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়ে কিন্তু বিকাল 4টা পর্যন্ত এখানে ভোট গ্রহণ হয়েছে। আমি যেই কেন্দ্রটিতে আছি এটি মুক্তাগাছা মহাবিদ্যালয় কেন্দ্র। এখানে আমরা দেখেছি যে এখানে কিন্তু ভোট গ্রহণ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ময়মনসিংহের যে 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে তার মধ্যে কিন্তু ময়মনসিংহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদর উপজেলা এবং গৌরীপুর, এছাড়া মুক্তাগাছা উপজেলা, এবং এই 3টি উপজেলাতে কিন্তু প্রায় 9,65,000 ভোটার কিন্তু আজকে ভোটার ছিল এবং তার মধ্যে আমরা খবর নিয়েছি বেলা 2টা পর্যন্ত সদরে কিন্তু 25% ভোট কাস্ট হয়েছে এবং গৌরীপুরে 28% এবং মুক্তাগাছায় 27% ভোট কাস্ট হয়েছে। আমি যে কেন্দ্রটিতে রয়েছে সেখানে বেলা 2টা পর্যন্ত সেখানে 28.5% ভোট কিন্তু কাস্ট হয়েছে। প্রিজাইডিং অফিসার যেটি জানিয়েছেন যে আসলে এটি শহরের একটি কেন্দ্র, যার কারণে কিন্তু এখানে 861 জন ভোটার রয়েছে, তার মধ্যে 2টা পর্যন্ত 816 জন ভোটার এখানে ভোট দিয়েছে এবং উনি যেটি জানিয়েছেন যে এই কেন্দ্রতে তারা কিন্তু আশা করছেন যে 40%-এর মতো ভোট কিন্তু এখানে কাস্ট হয়েছে এবং ভোটের যে পরিবেশ সেটি কিন্তু 3টি উপজেলাতেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেই কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাইনি। এখানে 3টি উপজেলায় প্রায় 15 জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মহিলা 22 সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদেও 15 জন, এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে কিন্তু আরো 17 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটের যে উপস্থিতি সেটা সকাল দিকে কম থাকলেও তারপর কিন্তু আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা বেড়েছে, কিন্তু গ্রামাঞ্চলের বিভিন্ন কেন্দ্রে আমরা যেটি দেখতে পেয়েছি যে আসলে সেখানে কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল এবং যার কারণে কিন্তু ভোটের যে পার্সেন্টেজ সেটা কিন্তু কম হবে এবং ধারণা করা হচ্ছে যে 3টি উপজেলাতেই কিন্তু ভোটার কাস্টিং যেটা বলা হয় সেটা 30 থেকে 35-এর মধ্যে থাকতে পারে বলে প্রিজাইডিং কর্মকর্তা এবং যারা সংশ্লিষ্ট তারা আমাদেরকে আসলে এই ধরনের কথাই জানিয়েছেন। এছাড়াও এই নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং যার কারণে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু ময়মনসিংহে কিন্তু নির্বাচনটি সম্পন্ন হয়েছে বলা যায়। বগুড়া এবং ময়মনসিংহ থেকে আমার সাথে সহকর্মীরা ছিলেন। আপনার দুজনকে ধন্যবাদ। আতিফ, আপনি শুনছিলেন একেবারে ভোট গ্রহণ শেষ, কিন্তু সেখানে এখন ভোট গণনার প্রস্তুতি চলছে, যে জায়গায় যেগুলো বাকি আছে ভোট হয়তো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তো এই ছিল আপাতত এখান থেকে, আরো পরবর্তীতে নিশ্চয়ই আমাদের অন্যান্য জেলা থেকে আপনি আমাদের সাথেই থাকুন, পরবর্তীতে আমি আবার আপনার কাছে ফিরে আসব। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে 12 জেলায় বিচ্ছিন্ন সহিংসতা, আটক, পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 50 জন। চাঁপাইনবাবগঞ্জে পক্ষপাতের অভিযোগ ওঠায় নির্বাচনের দায়িত্ব থেকে 49 পোলিং এজেন্ট ও প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।
চট্টগ্রামের হাটহাজারীতে দুটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 14 জন। লক্ষ্মীপুরের রায়পুরে চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদের সামনে প্রতিপক্ষ প্রার্থী আলতাফ হোসেন হাওলাদারের দুই কর্মীকে মারধর করা হয়েছে। অন্য একটি কেন্দ্রে সংঘর্ষে 7 জন আহত হয়েছে, আটক হয়েছে 5 জন। রাজশাহীর দুর্গাপুরে গোপালপুর গ্রামে প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে 6 জন আহত হয়েছে, আটক করা হয়েছে 24 জনকে। খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষে আহত হয়েছেন 5 জন। শরীয়তপুরের চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের হামলায় 5 সাংবাদিক সহ 9 জন আহত হয়েছেন। রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনারস প্রতীকের এক সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এছাড়া জাল ভোট দেওয়া সহ নানা অভিযোগে নারায়ণগঞ্জে 6, হবিগঞ্জে 3, বরিশাল, গাজীপুর ও নোয়াখালীতে 2 জন করে এবং কুমিল্লায় 1 জনকে আটক করা হয়েছে। গ্রহণকারী কর্মকর্তা পরিবর্তন এটি একটি একেবারেই স্বাভাবিক বিষয়, কারণ অনেকগুলো কর্মকর্তার বিষয়ে অনেক প্রার্থী আসলে অভিযোগ করে থাকেন। একই সাথে আমরা যেমন স্কুলের শিক্ষকদের ব্যবহার করে থাকি, সেই স্কুলের সভাপতি যদি প্রার্থীদের মধ্য থেকে কেউ হয়ে থাকেন বা তার আত্মীয়স্বজন হয়ে থাকেন, তখন অপর প্রার্থী আসলে তাদের বিরুদ্ধে অভিযোগ দেয়। এবং একই সাথে কিছু মানুষের দুর্ঘটনা, অসুস্থতা, এই সকল কারণেও আমাদেরকে পরিবর্তন করতে হয়। সব মিলিয়েই এই পরিবর্তনটি হয়েছে। আমাদের কাছে তথ্য ছিল যে এই গোপালপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে কিছুটা প্রবলেম হচ্ছিল, সেই কারণে আমরা এখানে সন্দেহভাজনভাবে প্রায় 11 জনকে মতো গ্রেফতার করেছি, আটক করেছি এদেরকে সন্দেহভাজন হিসাবে। এবার নির্বাচনের আরো খবর জানাতে চলে যাচ্ছি সহকর্মী জাহিদুল বাশারের কাছে। আতিফা, আমরা এই খবরের আগে, বিরতির আগে আমরা দুটি জেলার খবর জানছিলাম। এবার অন্য আরো দুটি জেলা, চট্টগ্রাম এবং আমাদের সাথে নওগাঁ থেকে সহকর্মীরা যুক্ত হয়েছেন। চট্টগ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, দুই প্রার্থী সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা আছে, আহত আছে বেশ কয়েকজন। আমরা জানবো, আমাদের সাথে এই মুহূর্তে আহসান রিটন চট্টগ্রাম থেকে আছে। আহসান রিটন, হাটহাজারীতে সর্বশেষ কি ঘটনা ঘটলো, ওখানকার পরিস্থিতি কি? আরেকটি বিষয়, যখন ফলাফল ঘোষণা করা হয় কেন্দ্র ভিত্তিক, তখন কিন্তু বিভিন্ন জায়গায় উত্তেজনা এবং হট্টগোলের ঘটনা আমরা দেখতে পাই, সেরকম সম্ভাবনা আছে কিনা আজকে? দেখুন, আজকে আসলে 3টি উপজেলায় নির্বাচন হয়েছে এবং আমরা দেখেছি আসলে প্রত্যেকটি উপজেলাতে বেশ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণের যে বিষয় সেটি শেষ হয়েছে। কিন্তু চট্টগ্রামের হাটহাজারীর আমি এই মুহূর্তে যে স্কুলের সামনে আছি, জোবরা সরকারি প্রাইমারি স্কুল, এই স্কুলের সামনে এবং আশপাশের এলাকাকে কেন্দ্র করে আজকে বেশ উত্তেজনা এখানে বিরাজ করেছে। এখানে আসলে সোহরাব হোসেন নোমান নামে একজন প্রার্থী রয়েছেন, ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তার সমর্থকদের এখানে অভিযোগ হচ্ছে আসলে রাশিদুল আলম নামে যিনি রয়েছেন মোটরসাইকেল মার্কা, তার সমর্থকরা আজকে সকাল 11টা থেকে আসলে দফায় দফায় যারা ঘোড়া মার্কার সমর্থক রয়েছেন তাদের উপর চড়া হয়েছে। কেন্দ্র থেকে বেশ কিছু দূরে তারা আসলে গোলাগুলি করে এবং যারা উপস্থিত তাদের ক্যাম্পে যে সমস্ত লোকজন ছিল তাদের উপর হামলা চালায় এবং সেই হামলায় অন্তত 14 থেকে 15 জন আহত হয়। আমরা আসলে এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন, যারা এখানে র্যাবের কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যদি বলছে যে আচমকা আসলে এই ঘটনাগুলো ঘটাতে থাকবে এবং তারপরে তারা নিরাপদ একটি অবস্থান নেন এবং যে কারণে পরবর্তী দুপুর 1টার পর থেকে সেই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে আসে। আমরা দেখেছি আসলে পুলিশ এই ঘটনাটিকে নিয়ন্ত্রণ আনার জন্য এক পর্যায়ে তারা ফাঁকা গুলিও ছোড়ে। এই সময় বেশ কয়েকজন আহত হন। 14 থেকে 15 জন এখনো পর্যন্ত আসলে নানা কারণে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ নানা জায়গায় ভর্তি আছেন। এই মুহূর্তে পরিস্থিতি একেবারেই শান্ত। আপনি যেটি বলছিলেন যে আসলে ভোট শেষ হওয়ার পরে ভোট গণনাকে কেন্দ্র করে এলাকায় নানা উত্তেজনার সৃষ্টি হওয়ার যে বিষয়, সেটি আসলে আমরা দেখেছি এই দুটি কেন্দ্রের আজকে সারাদিন যে অবস্থা বিরাজমান ছিল, তারপর থেকে আসলে আমরা দেখছি যে আসলে পুলিশ এবং র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে সমস্ত সদস্যগণ আছেন তারা বেশ শক্ত একটি অবস্থান আছেন এবং সেই কারণে ধারণা করা হচ্ছে আজকে সারাদিন এই দুটি কেন্দ্রে যা হয়েছে এটির মধ্যে পুলিশের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বেশ কড়াকড়ি এবং খুব ভালোভাবেই প্রস্তুতি নিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ভোট গ্রহণে কোনো সমস্যা হয়নি তো? সুষ্ঠুভাবে শেষ হলো? না, এই যে দুটি কেন্দ্র আজকে মারামারি হয়েছে সেগুলো আসলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু ভোট কেন্দ্রের বাইরে ছিল। সঙ্গত কারণে আসলে ভোট গ্রহণে কোনো বাধা ঘটেনি। যেহেতু মারামারি হচ্ছিল, সঙ্গত কারণে কিছুক্ষণ লোকজন আসতে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছিলেন এবং সেই কারণে ভোট গ্রহণেও কিছুটা ধীরগতি ছিল, কিন্তু একেবারে ভোট কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ফলে এই দুটি কেন্দ্র আমরা বলতে পারি যে একদম নির্বিঘ্নে ভোট প্রয়োগের বিষয়টি চলেছে। তবে এমনিতেই আমরা যে সমস্ত কেন্দ্র সকাল থেকে ছিলাম সেখানে দেখেছি যে নির্বিঘ্ন পরিবেশেও
আসলে খুব বেশি ভোটার আসেনি, অর্থাৎ ভোটারের যে উপস্থিতি সেটি আসলে আমরা গত কিছুদিন ধরে যেটি দেখছিলাম আজকেও তেমনই ছিল। আজকে যে মারামারির সংঘর্ষটা এখানে হয়েছে সেটির সঙ্গে আসলে ভোটার আসা না আসার খুব বেশি ছিল না, তবে ঘণ্টাখানেক যেহেতু এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ঘণ্টাখানেক পরে আবার মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হলো। চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী আহসান রিটন সেখান থেকে জানাচ্ছিলেন। আমরা একটু নওগাঁয় যাব, সহকর্মী সাদেকুল ইসলাম রয়েছেন। সাদেকুল ইসলাম, নওগাঁর যেসব জায়গাগুলোতে ভোট হচ্ছে সব কেন্দ্রের এরই মধ্যে ভোট গ্রহণ শেষ হয়ে এখন গণনার প্রস্তুতির পর্যায়ে রয়েছে কিনা জানাবেন। আরেকটি প্রশ্ন যেটি আমি চট্টগ্রাম থেকেও জানতে চাচ্ছিলাম, যে ভোট গ্রহণের পরে ফলাফল ঘোষণার সময় উত্তেজনা দেখা যায়, সেই পরিস্থিতি কোথাও মানে সেরকম সম্ভাবনা আছে কিনা, সেরকম কোনো জায়গা আছে কিনা? আপনাকে আমি জানাই যে নওগাঁর কিন্তু আজকে সাপাহার, পোরশা, নিয়ামতপুর এই তিনটি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই তিনটি উপজেলায় কিন্তু আপনার 172টি কেন্দ্রে এই 3 উপজেলার 4,57,385 জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন কিন্তু গণনার প্রস্তুতি চলছে। আমরা আপনাকে যদি একটু দেখাতে চাই যে আপনি দেখবেন যে এখন কিন্তু ব্যালট বাক্স কিন্তু ঢালা হচ্ছে এবং এটি আপনার প্রস্তুতি চলছে গণনার। আর এই গণনার সময় আমরা যেটি লক্ষ্য করি, বাইরে কিন্তু একটা প্রার্থী যারা তাদের সমর্থকরা কিন্তু কিছুটা উত্তেজনার মধ্যে থাকেন এবং তারা কিন্তু মানে কোনো ছুতো পেলেই কিন্তু একটা ধরেন যে একটা সংঘর্ষে লিপ্ত হওয়ার কিন্তু উত্তেজনার মতো পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু আমরা এখন পর্যন্ত যেটি লক্ষ্য করেছি, এর আগের 3টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে, এ ধরনের ঘটনা কিন্তু নওগাঁয় ঘটেনি। আর আজকে যে 3টি উপজেলায় আপনার নির্বাচন সম্পন্ন হচ্ছে, সেই 3টি উপজেলায় কিন্তু আমরা যেটা দেখেছি যে আসলে ভোট গ্রহণকালে আপনার কিছু ধাক্কাধাক্কি এবং অপ্রীতিকর সামান্য কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ঘটনার কিন্তু আমরা খবর পাইনি। আর তথ্য আপনাকে জানাবো যে আপনি জানেন যে এই 3টি উপজেলায় চেয়ারম্যান পদে আপনার 13 জন, ভাইস চেয়ারম্যান পদে 19 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 14 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন এখানকার যারা ভোটার এবং এখানকার যারা নির্বাচনী যোদ্ধা, তারা যেটি বলছেন যে মূলত এই 3টি উপজেলায় যারা বর্তমানে উপজেলা চেয়ারম্যান আছেন তাদের সঙ্গেই কিন্তু অন্য প্রার্থীদের কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং এই 3 জন প্রার্থীর সাথেই কিন্তু লড়াই করে অন্য প্রার্থীদের জিততে হবে, না হলে দেখা যাবে যে পুনরায় হয়তো এই 3 জন প্রার্থীর মধ্যে অধিকাংশই নির্বাচিত হবার সম্ভাবনা রয়েছে। আমি আরেকটি তথ্য জানিয়ে আপনাকে শেষ করব যে নওগাঁর এই 3টি উপজেলা কিন্তু সীমান্ত উপজেলা এবং এই সীমান্ত উপজেলায় আমরা সকালে যেটি দেখেছি যে নারী ভোটারের উপস্থিতি বেশি থাকলেও দুপুরের পর থেকে কিন্তু অন্যান্য ভোটারদের কিন্তু সংখ্যা খুবই কমতে থাকে এবং দুপুরের পর বিকেলে আমরা যেটি দেখেছি যে পুরুষ ভোটাররা কিন্তু একবারে ঝাঁপিয়ে পড়েন এবং এখানকার আমি এখন যে কেন্দ্র থেকে আপনার কথা বলছি সেটি হচ্ছে যে নিয়ামতপুরের ছাত্রা উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে আমরা যেটি দেখেছি এবং এখানকার প্রিজাইডিং অফিসার আমাকে যেটি জানিয়েছেন, এখানে প্রায় 48% উপরে ভোট পড়েছে। এই ছিল মোটামুটি আমার কাছে এখানকার নির্বাচন পরিস্থিতি। চট্টগ্রাম এবং নওগাঁ থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সরাসরি সেখানকার পরিস্থিতি। আতিফ, আপনি শুনছিলেন নির্বাচন কমিশন একটি চ্যালেঞ্জ দিয়েছিল যে প্রথম ধাপের 139টা যেই উপজেলায় ভোট হয়েছে তার থেকে এবারের 156টি উপজেলার ভোট অনেক সুষ্ঠু এবং আরও শান্তিপূর্ণ হবে। এখন পর্যন্ত একটু তুলনা করলে মনে হচ্ছে তখনকার থেকে এবারের নির্বাচনটা অনেক বেশি শান্তিপূর্ণ এবং সেখানে ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাই বলি না কেন সেগুলো তুলনামূলক কম ছিল। জাহিদুল বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, যা বুধবারের মধ্যে আরও স্পষ্ট হতে পারে। আবহাওয়া অফিস বলছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপটি বৃহস্পতিবার নাগাদ নিম্নচাপে রূপ নিতে পারে, তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। এদিকে রাজশাহী, পাবনা, দিনাজপুর, নীলফামারী সহ খুলনা, বরিশাল বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে রাজধানী সহ সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালকে অথবা 23 মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীতে তার ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে লঘুচাপ তৈরি হওয়ার পরে কিন্তু এর গতিপথ বা এটার তীব্রতা কীরকম হবে সেটা বলা সহজ। এর আগে বলতে গেলে সেটা কিন্তু একটু অনিশ্চয়তা বেশি থাকে। যদিও এখনকার যে মুভমেন্ট সেখানে কিন্তু বাংলাদেশ বা তার আশেপাশের দিকে মুভমেন্ট আছে। মৌসুম প্রায় শেষের দিকে এলেও কুড়িগ্রামে এখনো মাঠেই আছে প্রায় অর্ধেক ধান। প্রচণ্ড গরমের কারণে ঠিকমতো কাজ করতে পারছেন না কৃষি শ্রমিকেরা। বিরূপ আবহাওয়ায় ধান কাটতে শ্রমিকদের বাড়তি মজুরি দিতে হচ্ছে নাটোরের কৃষকদের।
কুড়িগ্রামের চলতি বোরো মৌসুমে 1,17,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এখন ধান কেটে তোলা হচ্ছে ঘরে। তবে প্রচণ্ড গরমের কারণে আশানুরূপ গতিতে ধান কাটতে পারছেন না কৃষক শ্রমিকরা। অন্যান্য বছর এই সময়ে ধান কাটা শেষের দিকে এলেও এবার এখন পর্যন্ত কাটা হয়েছে 56 ভাগ। কৃষকরা জানিয়েছেন মাসখানেক ধরে তাপমাত্রা থাকছে 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এর মধ্যে অতিরিক্ত গরমে 3 কৃষি শ্রমিক মারা যাওয়ায় সবার মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। গরমতে থাকা যায় না, এই 300, 250, 200 এমন টাকা কামাই করিয়া ভাগি যাই। ফজর আজান দেয়, তারপরে আমরা মাঠে চলে আসি, মানে 10টা পর্যন্ত মাঠে থাকি, তারপরে আর থাকি না। লোক মারা গেছি, আমরা ওই ভয়তে আমরা দুপুর হলে আর পাশে কাজ করি। কৃষি বিভাগ বলছে তীব্র গরমের কারণে কৃষকরা ভোরে ও বিকেলে মাঠে কাজ করছেন। কৃষকরা অনেকে একদম সকালবেলা ধান কাটতে যাচ্ছে এবং 10টা পর্যন্ত কর্তন করছে, এবং অনেক কৃষকই বিকাল থেকেও ধান কর্তন করছে, এবং তারা তাদের নিজস্ব কৌশলে তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। নাটোরের তীব্র গরমে বাড়তি মজুরি দিতে হচ্ছে কৃষি শ্রমিকদের। কৃষকরা জানিয়েছেন গতবার যেখানে বিঘা প্রতি খরচ ছিল 13 থেকে 14,000 টাকা, সেখানে এবার খরচ হচ্ছে 17 থেকে 18,000 টাকা পর্যন্ত। পাইটের থেকে শুরু করে কৃষকের যা খরচ তার দ্বিগুণ খরচ হয়ে যাচ্ছে ভাই, আমাদের এতে লাভ হচ্ছে না। টাকা হচ্ছে যে বেশি যাচ্ছে, ধান দিয়ে কাটছিল ধান বেশি যাচ্ছে, তারপরে এসে জমি যাচ্ছে যে কাটতে পারছে না। মেশিন যদি আবার যায় মেশিনের কাছে, মেশিন আলাদাও টাকা বেশি যাচ্ছে। বাড়তি খরচ পোষাতে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন কৃষকরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের সরকারি ও স্বায়ত্তশাসিত 13টি সংস্থার কাছে 127 কোটি টাকারও বেশি বকেয়া বিল কিছুতেই আদায় করা যাচ্ছে না। একাধিক নোটিশের পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করেও আদায় হচ্ছে না এই বকেয়া। এদিকে বকেয়া বিল অনাদায়ে জ্বালানি কেনার আর্থিক সংকটে পড়েছে বিদ্যুৎ বিভাগ। তবে বকেয়া পরিশোধের চেষ্টা করা হচ্ছে বলে দাবি কোনো কোনো সংস্থার। চট্টগ্রামের সরকারি ও স্বায়ত্তশাসিত 13টি প্রতিষ্ঠানের কাছে প্রতি মাসে 16,11,33,000 টাকার বেশি বিদ্যুৎ বিক্রি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কিন্তু গত 6 মাসে এসব প্রতিষ্ঠানের কাছে বকেয়া পড়েছে 127,03,98,000 টাকা। এসব সংস্থার মধ্যে রয়েছে পুলিশ, সিটি কর্পোরেশন, স্বাস্থ্য, রেলওয়ে, কোস্টগার্ড, গণপূর্ত, সড়ক ও জনপথ বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি প্রতিষ্ঠান। একাধিক নোটিশ প্রদান ও ধর্নার পর রোববার বিচ্ছিন্নকরণ অভিযানে নামে তারা। 7 ঘন্টার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় রেলওয়ে পূর্বাঞ্চল সদর দপ্তর সিআরবির। তবে এ বিষয়ে রেলওয়ে কার্যালয়ে গেলে কারো বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যুৎ বিভাগ বলছে অনেকে বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে। নিয়মিত বিল না পাওয়ায় জ্বালানি কেনার আর্থিক সংকট সহ নানা সমস্যায় পড়ছে সংস্থাটি। দক্ষিণাঞ্চল জোনে প্রায় 127 কোটি টাকার মতো বিল জমা আছে, তাদের নোটিশও আছে, কিন্তু যেহেতু সরকারি সংস্থা হয়তো লাইন সব ওইভাবে কাটা যাচ্ছে না, কিন্তু তারাও আন্তরিক। আমরা এই বাজেটটা পাইলে হয়তো তারা আমাদের টাকাটাও দিয়ে দিবে। পিডিবির বকেয়া তালিকা অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে রয়েছে সবচেয়ে বেশি বকেয়া 63 কোটি 95 লাখ টাকা। তারা বলছে বর্তমান মেয়রের আমলেই বকেয়া পড়েছে 25 কোটি টাকা, বাদবাকি বকেয়া আগের। মেয়র মহোদয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে যে রেগুলার বিলগুলো, এগুলো কিন্তু আমরা নিয়মিত পে করে আসতেছি। এগুলো হয়তো আপনার 2 দিন 3 দিন এরকম হয়তো বকেয়া পড়ে, কিন্তু এগুলো এরকম কোনো বকেয়া নাই। বকেয়া যেগুলো আছে এগুলো হচ্ছে অনেক আগের। চট্টগ্রামের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে গড়ে প্রতিদিন 2180 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা 1407 মেগাওয়াট। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জে ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন দেখতে পর্যটকদের আগ্রহ বাড়ছে। দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন। তবে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। পর্যটকরা বলছেন প্রত্নতাত্ত্বিক এসব স্থাপনাকে সংরক্ষণ করলে গড়ে উঠতে পারে পর্যটন শিল্প। পর্যটন শিল্পের অপার সম্ভাবনা মুন্সিগঞ্জে। প্রাচীন নিদর্শনের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার বছরের গৌরবগাথা। সুলতানি যুগের বাবা আদম শাহী মসজিদ, মুঘল যুগের মীরকাদিমপুল ইন্দ্রাকপুর দুর্গ অন্যতম নিদর্শন। এছাড়া অতীশ দীপঙ্কর ও স্যার জগদীশচন্দ্র বসুর স্মৃতিময় বাড়ি দেখার আগ্রহ দর্শনার্থীদের। তবে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। আসলে কোনো পার্ক নাই, খেলার মাঠ নাই, পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গা নাই। ভিতরের যে পরিবেশটা এটা একটু ডেভেলপ করা উচিত। প্রবেশের যে সিস্টেমটা এটা একটু সহজ করা দরকার, কারণ সবাই ঢুকতে পারে না।
দর্শনীয় জায়গা রক্ষণাবেক্ষণ এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে অর্থনৈতিক সমৃদ্ধিও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। নতুনভাবে সাজসজ্জা করে এটা যদি নেটে ছড়ায় দেওয়া যায়, বাংলাদেশ সরকার যদি এটা উদ্যোগ হাতে নেয়, অবশ্যই এটা রত্ননগরী মুন্সিগঞ্জ জেলা একটা পর্যটক নগরী হিসাবে স্বীকৃতি লাভ করতে পারে। কার্যকর উদ্যোগ নিলে একদিকে যেমন মানুষের ঐতিহাসিক জায়গা দেখার চাহিদা মিটবে, অন্যদিকে রাজস্ব আয় হবে সরকারের। এগুলার যদি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ বা যথাযথভাবে উপস্থাপন করা হয়, তাহলে যেমন আমাদের শিক্ষার্থীরা এই সম্পর্কে অনেক জানতে পারবে। প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণ ও জাদুঘর নির্মাণ সহ নানা উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। মন্ত্রণালয়ের সাথে আলাপ করে, যেহেতু তারা এগুলো কেয়ার করে, তাদের সাথে আলাপ করছি যে কিভাবে এই স্থাপনাগুলো যেন প্রিজার্ভ করা যায়, যেন নষ্ট না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়। জেলার 6টি উপজেলায় প্রত্নতাত্ত্বিক সম্পদের ভাণ্ডার থাকায় 2018 সালে ব্র্যান্ডিং নির্ধারণ করা হয় প্রত্ননগরী মুন্সিগঞ্জ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।